টি-20 সিরিজের শেষ ম্যাচটাও ভারত এইভাবে গুরুত্বহীন বানিয়ে ফেলেছিল সিরিজের রেজাল্ট বিবেচনায়। কেননা এর আগেই সিরিজ জয়টা তারা নিশ্চিত করে ফেলেছিল। ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বিপক্ষেও তাই। প্রথম দুইটা ওয়ানডে টানা জয়ের কারণে ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজ যেমন তারা জিতলো, টানা 7টা ওয়ানডে সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে জিতলো। তার চেয়ে বড় কথা, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পর্যাপ্ত আত্মবিশ্বাস তারা পেয়ে গেল। তার চেয়ে বড় কথা, তাদের ক্যাপ্টেন রোহিত শর্মাকে ক্লোজ টু হিজ বেস্ট দেখা গেল অনেক অনেক দিন পর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এর চেয়ে বড় সুখবর ভারতের জন্য আর কি হতে পারে। প্রথম ওয়ানডে ম্যাচটা ভারত জিতেছিল 4 উইকেটে, সেকেন্ড ওয়ানডে ম্যাচটাও ভারত জিতেছে 4 উইকেটে। কিন্তু দুইটা ম্যাচে এই 4 উইকেটে জয়ে যতটা কিছুটা কঠিন মনে হলো, আসলে শেষ পর্যন্ত সহজেই জিতেছে। প্রথম ম্যাচটা 68 বল হাতে রেখে জিতেছে, সেকেন্ড ম্যাচটা 33 বল হাতে রেখে জিতেছে। কিন্তু যখন আপনি হিসাব রাখবেন, মাথায় রাখবেন এই সেকেন্ড ম্যাচে 304 রান তাড়া করে কি ডমিনেটিং পারফরমেন্স ছিল ভারতের ব্যাটিংয়ের, তখন এই সেকেন্ড ম্যাচটা থেকে ভারতের কনফিডেন্স নেয়ার আরো অনেক বেশি কিছু থেকে যায়। রোহিত শর্মা, ক্যাপ্টেন রোহিত শর্মা, হিটম্যান রোহিত শর্মা, তিনি যদি এইরকম ফর্মে থাকেন, এরকম বিস্ফোরক বিধ্বংসী ফর্মে থাকেন, তাহলে 305 রানের টার্গেটটাও ভারতের জন্য হয়ে যায় একেবারে মামুলি। এই ম্যাচ, কটকের এই ম্যাচ, সেটাই কি আরো একবার দেখালো না? এই যে ম্যাচটাতে ভারত 2-0 ব্যবধানে এই জয়ের মাধ্যমে এগিয়ে গেল, সিরিজ জয়টা নিশ্চিত করে ফেললো, সেইখানে আপনি টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলবেন? ওই যে ছোট্ট একটা ফেজ, সেই ফেজটাকেই দেখুন। 305 রানের টার্গেট যেইভাবেই বলেন না কেন, টার্গেটটা কিন্তু বড়। হ্যাঁ, উইকেট ব্যাটিং সহায়ক, ভারতের ব্যাটিং লাইন আপ অনেক লম্বা, তাদের কনফিডেন্সও অনেক উঁচুতে, কিন্তু তারপরও 305 রান তো করতেই হবে, তাই না? সেক্ষেত্রে একটা গুড ওপেনিং খুবই প্রয়োজন ছিল, এবং ওপেনিং পার্টনারশিপে রোহিত শর্মা ও শুভমান গিল যখন ওই যে 136 রান যোগ করে ফেললো 17 নম্বর ওভারের মধ্যেই, তখনই কিন্তু ভারতের জয়ের ভিত্তিটা আসলে রচিত হয়ে গেল। শুভমান গিল টানা দ্বিতীয় ম্যাচে 50 করে 60 রানে তিনি আউট হয়ে গেলেন। তারপরে গিয়ে বিরাট কোহলি, প্রথম ম্যাচটাতে যিনি ছিলেন না ইনজুরির কারণে, এই ম্যাচে ফিরেছেন, তিনি কিন্তু এখানে খুব বেশি কন্ট্রিবিউট করতে পারলেন না, মাত্র 5 রান করে তিনি আউট হয়ে গেছেন, এবং সেইটা ইংল্যান্ড তাকে আউট করেছে ডিআরএস নিয়ে। আম্পায়ার তাকে আউট ঘোষণা করেনি, আদিল রশিদের অফ স্ট্যাম্পের বাইরের একটা বল বিরাট কোহলি খেলেছিলেন, কিন্তু আম্পায়ার নট আউট ঘোষণা করলো। ইংল্যান্ড রিভিউ নিয়েছে, এবং রিভিউতে দেখা গেছে যে ব্যাটের আউটসাইড এজ টাচ করে সেইটা কিপারের গ্লাভসে গিয়েছে। বিরাট কোহলি ওই কন্ট্রিবিউট করতে পারলেন না। এইটাই কটকের এই ম্যাচ থেকে ভারতের একটা বড় অপ্রাপ্তির জায়গা, বা কিছুটা অপ্রাপ্তির জায়গা হতে পারে। এরপরে গিয়ে আবার রোহিত শর্মা তো তার ফর্মে ছিলেন, তার ইউজুয়াল ফর্মে ছিলেন, ইউজুয়াল ফর্মে না, আসলে ফর্মে ছিলেন, ফর্মার সেলফে তিনি ফেরত এসেছেন, আগের ফর্মে তিনি ফেরত এসেছেন। মাঝখানের সময়টা তার বেশ খারাপ কেটেছে, হোক সেটা টেস্ট ফর্মেটে, কিন্তু আপনি যখন হিসাব করবেন বাংলাদেশের বিপক্ষে, নিউজিল্যান্ডের বিপক্ষে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা 3টা টেস্ট সিরিজের 8টা ম্যাচের 15টা ইনিংস মিলে মাত্র 164 রান করেছেন, মাত্র একটা 50, এভারেজ মাত্র 10, তখন রোহিত শর্মার ক্যারিয়ার নিয়ে প্রশ্নটা কেন উঠে যাবে না? উঠে তো গিয়েছিল। সো চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে তার ফর্মে ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেইটা তিনি করতে পেরেছেন। 4 ছক্কার ফুল ঝুরি তিনি ছুটিয়েছেন। ইনফ্যাক্ট আপনি যদি ওইভাবে হিসাব করেন যে লং অফের উপর দিয়ে যে দুর্দান্ত একটা ছক্কায় তিনি সেঞ্চুরিতে পৌঁছলেন, সেইটা তার এই পুরো ইনিংসটাকেই আসলে প্রতিবিম্বিত করে। শেষ পর্যন্ত 90 বলে 119 রানের একটা অবিশ্বাস্য ইনিংস, ছলমলে একটা ইনিংস তিনি খেলেছেন, যেই ইনিংসে 4 এবং ছক্কা থেকেই এসেছে 90 রান। 12টা 4 মেরেছেন, 7টা ছক্কা তিনি মেরেছেন এই হিটম্যান রোহিত শর্মা। রোহিত শর্মা এবং শ্রেয়াস আয়ার যখন ক্রিজে ছিলেন, তারা 2 উইকেটে 220 রানে পৌঁছে গিয়েছিল। জয়টা তাই আরো অনেক স্বচ্ছন্দ হওয়ার কথা ছিল। ওইখান থেকে শেষে তারা 4টা উইকেট হারিয়ে ফেললো। লিয়াম লিভিংস্টোনের বলে রোহিত শর্মা আরেকটা বিগ শট খেলতে গিয়ে ওই যে 119 রানে তিনি আউট হয়ে গেলেন। অক্ষর প্যাটেলের সঙ্গে ভুল বুঝাবুঝিতে 44 রানে আউট হয়ে গেলেন। ওইখানটাতে আপনার শ্রেয়াস আয়ার, হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল তারাও খুব কন্ট্রিবিউট করতে পারেনি, কিন্তু অক্ষর প্যাটেলকে আজকেও ব্যাটিং অর্ডারের উপরে যে তাকে তুলে আনা হয়েছে, তিনি নট আউট 41 রানের একটা ইনিংস খেলেছেন, আস্থার প্রতিদান দিয়েছেন। শেষ পর্যন্ত 33 বল হাতে রেখে ভারত একটা সহজ জয়ই ইনফ্যাক্ট পেয়ে গিয়েছে 4 উইকেটের। এখন এই যে 304 রান তাড়া করে তারা জিতে গেল, 33 বল হাতে রেখে 4 উইকেটে যে তারা জিতে গেল, জয়টা আরেকটু কঠিন হতে পারতো, ভারতের জন্য হতেই পারতো। কেননা ইংল্যান্ড আসলে বেসিক্যালি 330, 40, এমনকি 350 পর্যন্ত করতে পারতো, এরকম একটা অবস্থাতে তারা পৌঁছে গিয়েছিল।
ওইখান থেকে ভারতের একটা কামব্যাক হয়েছে। ধরুন টসে জিতে ইংল্যান্ড যখন আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় কটকের এই ব্ল্যাক সয়েলের উইকেটটাতে, তাদের ওপেনিং পার্টনারশিপে ফিল সল্ট এবং বেন ডাকেট আরো একটা দুর্দান্ত শুরু এনে দিয়েছেন। টানা দ্বিতীয় ম্যাচে 50+ স্কোর তাদের এই ওপেনিং পার্টনারশিপ থেকে এসেছে। হ্যাঁ, সুযোগ সেখানে দিয়েছিলেন ফিল সল্ট, কিন্তু তার ওই ক্যাচটা অক্ষর প্যাটেল ধরতে পারেননি। বেন ডাকেটও পরবর্তীতে যে একটা সুযোগ দিয়েছেন 56 বলে তিনি কত 63 রানের এরকম একটা ইনিংস খেলছেন, 65 রানের একটা ইনিংস তিনি খেলছেন। তার ইনিংস অবশ্য 10টা বাউন্ডারি ছিল। ফিল সল্টের উইকেট নিয়ে এই পার্টনারশিপটা ব্রেক করেন বরেন চক্রবর্তী, যিনি টি-20 সিরিজে 14টা উইকেট নিয়েছেন এবং ইন্টারেস্টিংলি এই 33 বছর বয়সে আজকেই তার ওয়ানডে ডেবুটা হলো। ভারতের বয়স্ক ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার হিসেবে তার ওডিআই ডেবুটা বরেন চক্রবর্তীর এখানে হলো এবং তিনি ওই পার্টনারশিপটা ব্রেক করেছেন। কিছুক্ষণ পর হচ্ছে গিয়ে বেন ডাকেটও আউট হয়ে গেছেন, কিন্তু জো রুট ছিলেন এবং জো রুটও ইনফ্যাক্ট আউট হতে পারতেন যদি তার বিপক্ষে অক্ষর প্যাটেল ওই বলটাতে ইন্ডিয়া রিভিউ নিত। রিভিউ ইন্ডিয়া নেয়নি, জো রুট ওইখানটাতে টিকে ছিলেন এবং একসময় ইংল্যান্ড এমন একটা পজিশনে যায় যেখান থেকে মনে হচ্ছিল যে তারা যেটা আমি বললাম 330, 40, 50 ওই রকম স্কোর তারা করতে পারতো। 38 ওভার শেষে ইনফ্যাক্ট ওইখানটাতে যখন জো রুট এবং জর্জ বাটলার তারা ক্রিজে ছিলেন, 3 উইকেট ইংল্যান্ডে পড়ে গিয়েছিল, শেষ 7 উইকেট হাতে নিয়ে তারা ঢুকেছিল। কিন্তু ওইখানটাতে জর্জ বাটলারকে আউট করে প্রথম ব্রেক থ্রুটা দিলেন হচ্ছে গিয়ে হার্দিক পান্ডিয়া। শেষ 12 ওভারের কথা আমি বলছি, শেষ 12 ওভারে তারা মাত্র 88 রান করতে পেরেছে এবং শেষ 7টা উইকেট তারা হারিয়ে গেছে। ইনফ্যাক্ট তারা অল আউটই হয়ে গিয়েছে, 50 ওভার পুরোটা ইউজও করতে পারেনি। 3-3টা রান আউটও তাদের এই ইনিংসে শেষ দিক দিয়ে গিয়ে হয়েছে, কিন্তু তারপরেও সেই রান আউটগুলো গুরুত্বপূর্ণ। আপনার এইখানটাতে যখন আউট হয়ে গেলেন 34 রান করে জর্জ বাটলার, ছিলেন হচ্ছে গিয়ে জো রুট, তিনি আবার 42-43 নম্বর ওভারে গিয়ে তিনি 69 রানে আউট হয়ে গেলেন এবং শেষ দিকে গিয়ে শুধুমাত্র লিয়াম লিভিংস্টোনের একটা ওই 40s এর ইনিংসটাতেই ইংল্যান্ডের স্কোরটা 300 পেরিয়েছে। কিন্তু শেষ দিকে গিয়ে ইনফ্যাক্ট যেই বেসটা তৈরি করে দেওয়া হয়েছিল একটা ওপেনিং পার্টনারশিপে এবং আরেকটা হচ্ছে গিয়ে জর্জ বাটলার এবং জো রুটের পার্টনারশিপে, তাতে ইংল্যান্ডের 304 রানে তারা আসলে এটা ডিসঅ্যাপয়েন্টিং স্কোরটা একটু বেশি হতে পারতো। আর একটু বেশি হলে যে কি হতো, 350 হলেও সেটা নিরাপদ কিনা রোহিত শর্মা যেই ফর্মে ছিলেন তাতে তো ওই প্রশ্নটা আসলে তুলে রাখাই যায়, কিন্তু ওই রানটুকু করতে না পারাটা ইংল্যান্ডের জন্য নিঃসন্দেহে হতাশার। আমি বলছিলাম একটা ফেজের কথা, সেই ফেজটা আসলে কোন সময়টা? দেখুন 305 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ইন্ডিয়ার ওপেনিং পার্টনারশিপে রোহিত শর্মা এবং শুভমান গিল তারা 6.1 ওভারে 48 রানে পৌঁছে গিয়েছিল। তখন কটকের স্টেডিয়ামে একটা ফ্লাড লাইট ফেলিয়ার হয়, 30 মিনিটের মতো খেলা বন্ধ থাকে। ফলে তারা যে একটা ভালো স্টার্ট এনে দিয়েছিল, একটা মোমেন্টাম, সেই মোমেন্টাম ব্রেক হওয়ার এভরি পসিবিলিটিস ছিল। এটা ইনিংসের 7th ওভারের কথা। 30 মিনিট পর যখন খেলাটা শুরু হলো, 8th ওভারে গিয়েই রোহিত শর্মা তখন 36 রানে, তখন মার্কুডের বলে তার বিপক্ষে একটা এলবিডব্লিউ এর অ্যাপিল হয়েছিল, রোহিত শর্মাকে আউট আম্পায়ার দেননি, তারা হচ্ছে গিয়ে ডিআরএস দেয় এবং ডিআরএস এ দেখা যায় যে রোহিত শর্মা আম্পায়ার্স কলে বেঁচে গিয়েছেন। রোহিত তখন 36 রানে, অর্থাৎ আম্পায়ার যদি তাকে আউট দিতেন তাহলে রোহিত শর্মা আউট হয়ে যেতেন। তাহলে রোহিত শর্মা এরপরে গিয়ে যে আরো 83 রান যোগ করেছেন, সেই 83 রানটা যোগ করা হতো না এবং ওই যে তাকে ওই ডিআরএস এ তিনি যে বেঁচে গেলেন, ভেরি নেক্সট ডেলিভারিতে একটা ছক্কা মেরে তিনি এই ম্যাচে তার ইন্টেনশন, তার ব্যাটিং ফর্মে ফেরা সবকিছু আসলে বুঝিয়ে দিয়েছেন। আমি এটা বলছি না যে রোহিত শর্মাকে ওই সময় আউট দিয়ে দিলে ইন্ডিয়া ম্যাচটা হেরে যেত, তা নয়, কিন্তু ওই সময় আম্পায়ার নট আউট দেওয়ার কারণেই তো রোহিত শর্মা ক্রিজে ছিলেন। 36 রানে ছিলেন, শেষ পর্যন্ত 119 রান করেছেন, তার ক্যারিয়ারে 32তম ওয়ানডে সেঞ্চুরি করেছেন, ফর্মে ফেরা একটা সেঞ্চুরি তিনি করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। আমার কাছে তাই ভারত এই ম্যাচটা যে 4 উইকেটে জিতলো, সিরিজ জয় ইংল্যান্ডের বিপক্ষে 1 ম্যাচ হাতে রেখে নিশ্চিত করলো, তাতে ওই ফেজটাই আমার কাছে টার্নিং পয়েন্ট। কোন ফেজটা? ফ্লাডলাইট ফেলিওর, ব্যাটসম্যানদের মোমেন্টাম ব্রেক, নেক্সট ওভারটাতে রোহিত শর্মাকে আম্পায়ারের নট আউট দেওয়ার কারণে বেঁচে যাওয়া, নেক্সট ডেলিভারিতে রোহিত শর্মার ছক্কা মারা, এই যে ছোট্ট একটা ফেজ, এইটাই আমার কাছে মনে হয় ইন্ডিয়ার এই জয়ের টার্নিং।